বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পেনাল কোডের মোটামুটি 160 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা 161 থেকে পরের অংশটুকু পড়বো, অর্থাৎ 9 অধ্যায়। 9 অধ্যায় হলো সরকারি কর্মচারীগণ কর্তৃক অথবা সরকারি কর্মচারীগণ সম্পর্কিত যে অপরাধগুলো, এই অপরাধের আলোচনা 9 অধ্যায় 161 থেকে 171 পর্যন্ত ব্যাপ্তি। মোটামুটি বুঝতে পারতেছি যে সরকারি কর্মচারীগণ কিছু অপরাধ সংগঠন করে, যেই অপরাধ সমূহের দণ্ডের বিধান এবং সংজ্ঞাও বলতে পারি, তাই না? দণ্ডবিধিতে সংজ্ঞা এবং দণ্ডের বিধান দুটোই থাকে। সেই অপরাধগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে 9 অধ্যায়। সর্বপ্রথম ধারাটা হচ্ছে 161 ধারা। 161 ধারায় ঘুষের সংজ্ঞা বলেন, ঘুষ নেওয়ার জন্য শাস্তি বলেন, সবগুলোই এখানে আলোচনা করা হয়েছে। সরকারি কর্মচারী, তার মানে ওই ব্যক্তি, যেহেতু অধ্যায়টাই সরকারি কর্মচারীগণ সম্পর্কিত অপরাধ, তাহলে তাকে অবশ্যই সরকারি কর্মচারী হতে হবে। 161-তে বলা আছে সরকারি কর্মচারী তিনি যদি তার বৈধ পারিশ্রমিক ব্যতীত যে কোনো কাজের বিনিময়ে, যে কোনো কাজ বলতে সরকারি কাজের বিনিময়ে কোনো কাজ করিয়ে দিবে বা কোনো কাজ থেকে বিরত থাকবে, এই উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির নিকট থেকে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো কিছু, সেটা হতে পারে টাকা পয়সা, হতে পারে অন্য যে কোনো কিছু, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অন্য কারো জন্য যদি নেয়, তাহলে তিনি ঘুষ গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। তাহলে এটাকে কি কি বলা হয়? ঘুষের অনেকগুলো নাম শিখিয়ে থাকি আমি। বকশিস হতে পারে, পারিতোষিক হতে পারে, আবার উৎকোচ। এই উৎকোচ ভাষাটা কিন্তু পরীক্ষায় আসে, তাই না? সরকারি কর্মচারী তার যে দায়িত্ব পালন করার কথা সেই কাজ করে দেওয়ার বিনিময়ে বৈধ পারিশ্রমিক তো সে পায় না? এই বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো কিছু যদি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অন্য কারোর জন্য তিনি গ্রহণ করেন, তাহলে তিনি ঘুষ গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। 161। খুবই সোজা, একবার পড়লেই বোঝা যায়। কিছু জিনিস আছে আপনি পড়লেও বুঝতে পারবেন না, কিছু জিনিস আবার পড়লেই বোঝা যায়। তো যেগুলো পড়লে বোঝা যায় এগুলো তো নিজেই পড়ে নেওয়া যায়, তাই না? একটু পড়লেই হয়ে যায়। এরপরে আসেন 162 দেখবো। 162 হলো সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য ঘুষ গ্রহণ। এইখানে দেখেন ব্যক্তি কিন্তু এখন 3 জন চলে আসলো, এর আগে ছিল ব্যক্তি 2 জন। যিনি সরকারি কর্মচারী তিনি, তাকে একজন ঘুষ প্রদান করলেন, তিনি ঘুষ গ্রহণ করলেন, তাই না? এটা হলো একরকম 2 জন ব্যক্তির মধ্যে লেনদেন। এবার আসেন আমরা দেখতেছি 3 জন ব্যক্তি হয়ে গেছে, অর্থাৎ সরকারি কর্মচারীকে প্রভাবিত করতে ঘুষ গ্রহণ। আমি ঘুষ গ্রহণ করলাম, লিয়াকত নামক সরকারি কর্মচারীকে প্রভাবিত করব বলে রাবেয়াপুর নিকট থেকে ঘুষ গ্রহণ করলাম। তাহলে কে সরকারি কর্মচারী এখানে? লিয়াকত ভাইয়া সরকারি কর্মচারী, তাকে দিয়ে আমি কোনো কাজ করিয়ে নেব। আমি মধ্যস্থতাকারী ব্যক্তি বা মাঝখানে, আমি মিডিয়া। দেখেন এরকম ব্যক্তি থাকে না, তারা একজনের থেকে ঘুষ সংগ্রহ করে নিয়ে এসে বলে সমস্যা নাই, থানা সব দারোগা আমার পরিচিত, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি এত টাকা রেডি করেন। এই যে মাঝখানে যে ব্যক্তিরা আছে যারা প্রভাব খাটাতে পারে সরকারি কর্মচারীর উপরে, তাদের দণ্ডের ব্যবস্থা হলো 162 ধারা। তাহলে কোন ব্যক্তিরা দণ্ডিত হবে, কাদের দণ্ডের ব্যবস্থা বুঝতে পারতেছি। প্রথমে সরকারি কর্মচারী নিজে যদি ঘুষ গ্রহণ করেন, প্রথমেই বলেছিলাম কিন্তু সরকারি কর্মচারী কর্তৃক বা সরকারি কর্মচারীগণ সংক্রান্ত যে অপরাধগুলো, তাদের সাথে জড়িত যে অপরাধগুলো। আচ্ছা, তাহলে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য অন্য কোনো ব্যক্তি যদি ঘুষ গ্রহণ করে, দালাল, তাই না? তাহলে এই যে এই ব্যক্তির দণ্ড হলো 162 ধারা। এবার আসেন দালালের সাথে। দালালকে আপনি চেনেন না, আপনার অপরিচিত বা আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এই ধরনের দালাল হলে তাদের শাস্তি ধরে নিলাম 162। এবার পরিবারের লোক যদি দালাল হয়, আত্মীয় স্বজন, যে ব্যক্তি আমার উপরে ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে, স্ত্রী, স্বামী, সন্তান, বাবা মা, পরিবারের অন্য কোনো ব্যক্তি, তারা ব্যক্তিগত সম্পর্কযুক্ত কিনা। তো এই ব্যক্তিগত সম্পর্কযুক্ত ব্যক্তিগণ তারা যদি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কোনো কাজ করিয়ে নেয়, ধরেন কোন লোক কি করলো, পুলিশ সুপার মহোদয়ের স্ত্রীকে টার্গেট করলো যে ভাবিকে দিয়ে আমি এতগুলো টাকা দেব, পরে তাকে দিয়ে, উনি স্যারকে দিয়ে আমার এই কাজটা করিয়ে নিবেন, এরকম। তো যিনি স্ত্রী হলেন বা যিনি পরিবারের অন্য সদস্য হলেন, অর্থাৎ ওই সরকারি কর্মচারীর উপরে ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে এমন ব্যক্তি যদি ঘুষ গ্রহণ করেন, তার দণ্ড হলো 163। তাহলে প্রথমত যিনি সরকারি কর্মচারী তিনি সরাসরি ঘুষ গ্রহণ করলে দণ্ড 161। অন্য কোনো ব্যক্তি যদি সরকারি কর্মচারীর উপরে প্রভাব খাটানোর উদ্দেশ্যে যে আমি আমি যা বলি তাই শোনে, সমস্যা নাই, আমাকে দেন টাকা পয়সা, এই ধরনের ব্যক্তির দণ্ড 162। আচ্ছা,
এরপরে ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে এই ধরনের ব্যক্তি যদি ঘুষ গ্রহণ করেন তার দণ্ড 163। এইবার আসেন দেখবো আমরা 162 এবং 63, মানে দালালদের সাথে যে ব্যক্তি সহায়তা করলো তার দণ্ড। বুঝতে পারলাম কার দণ্ড এখানে বলেন তো? 164 ধারা। 164 ধারা হলো সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর দণ্ড, অর্থাৎ 162 ধারা এবং 163 ধারা। ঠিক আছে, আপনার স্ত্রী আপনাকে বললো বা আমার হাজবেন্ড আমাকে বললো, আমি কি করলাম? প্রভাবিত হয়ে কাজটা করে দিলাম, তার মানে আমি জানতেছি যে এই ঘটনা। তো যে সরকারি কর্মচারী এই কাজে সহায়তা করলো সেই সরকারি কর্মচারীর দণ্ড। আমরা উদাহরণগুলোতে পরে যাচ্ছি, হ্যাঁ, উদাহরণ পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে। এবার আসেন 165টা দেখবো। 163, 64 বুঝছি না, 162, 63 সহায়তা। একটা হলো দূরের দালাল, প্রথমে ছিল 162, কাছের দালাল মানে কাছের লোকজন কর্তৃক ঘুষ গ্রহণ 163, আর এই 162, 63 সহায়তা করলে 164। এটাও সরকারি কর্মচারী। উদাহরণগুলো পড়েই যাই, হ্যাঁ। 161 উদাহরণ খেয়াল করেন। সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তিনি কুদ্দুসকে 10 লাখ টাকা লোন পাশ করিয়ে নিয়ে দিবেন। সরকারি কাজ, এটা তো তার করে দেওয়ারই কথা ছিল, তাই না? এখন এই লোনটা পাশ করার বিনিময়ে তিনি কি করলেন? 30,000 টাকা বকশিস চেয়ে বসলেন যে আমাকে কি করতে হবে? 30,000 টাকা দিতে হবে। তাহলে তিনি 161 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। ঘুষ দেয়া হোক চাই না হোক, ঘুষ দাবি করলেও, ঘুষ গ্রহণের চেষ্টা করলেও ঘুষ গ্রহণ হয়েছে বলে গণ্য হয়। আচ্ছা, 162 উদাহরণ দেখেন। লিয়াকত নামক একজন ঠিকাদার, তিনি বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের কাজ করেন। দেখি না আমরা ঠিকাদাররা অনেক কাজ করে। তো তিনি পীযূষ হায়দার নামক পীযূষ হালদার নামক কোন ব্যক্তির পুত্রকে, মানে তার ছেলেকে ডিসির মাধ্যমে ডিসি অফিসের পিওনের চাকরি নিয়ে দেওয়ার উদ্দেশ্যে 10 লাখ টাকা গ্রহণ করেন। দাদাকে বললো, দাদা আপনার ছেলে চাকরি আমি নিয়ে দিচ্ছি, আমাকে 10 লাখ টাকা দেন। তাহলে কি দূরের দালালিনী? এই ঠিকাদার, তাহলে ঠিকাদার সরকারি কাজ করেন, এই জন্য অফিসের সাথে তার সম্পর্ক। তখন তিনি কি করলেন? অন্য কোনো ব্যক্তির নিকট থেকে ঘুষ গ্রহণ করলেন, তাহলে তিনি প্রভাব খাটাবেন বা তার কথা শুনবে, এরকম চিন্তা ভাবনা থেকে তো তিনি ঘুষ গ্রহণ করলেন, তাই না? এই ব্যক্তির দণ্ড হলো 162। 163 উদাহরণ খেয়াল করেন। ভূমি অফিসের পিওনের স্ত্রী রহিমা তার বান্ধবী জামিলার পুত্রকে ভূমি অফিসে চাকরি নিয়ে দিবে মর্মে জামিলার নিকট থেকে 5 লাখ টাকা গ্রহণ করেন। তিনি 163 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। ব্যক্তিগত প্রভাব খাটানোর উদ্দেশ্যে ঘুষ গ্রহণ। 164, এই দুই কাজে যারা সাহায্য করলো। আচ্ছা, দালাল, দালাল যিনি, যে দালালি হোক না কেন, যাই হোক, এই যে দুই ধরনের দালাল, তারা কি করলো? কোনো কোনো একজন ব্যক্তিকে চাকরি দেন নাম করে। আচ্ছা, উদাহরণটাই পড়ি তাহলেই সবচেয়ে সুবিধা হয়। দালাল আব্দুর রহিম সলিম নামক ব্যক্তির নিকট থেকে 19 বছর বয়সের পুত্রকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সলিমের নিকট থেকে 10 লাখ টাকা গ্রহণ করে। চাকরি বাবদ 8 লাখ টাকা এসপিএফ অফিসের কর্মরত সাব ইন্সপেক্টর জব্বারকে প্রদান করেন। জব্বার তাকে এই কাজে সহায়তা করলো। জব্বার এই ধারায় দোষী। আচ্ছা, 164, এখানে তৃতীয় চতুর্থ ব্যক্তি আরেকজনের কথা বলছে যে যদি কোনো সরকারি কর্মচারী 162, 63 কাজে সাহায্য সহযোগিতা করে, মনে করেন ঠিকাদার সরাসরি বলতে পারলো না, তখন আরেকজন সরকারি কর্মচারীকে দিয়ে বলালো, তখন কিন্তু তিনিও 164 ধারায় দণ্ডিত হবে। পাশাপাশি যে সরকারি কর্মচারী, ধরেন যার কথা বললাম, ধরেন পুলিশ সুপার স্যারের ওয়াইফ, তিনি আবার কি করলেন? সরাসরি পুলিশ সুপার স্যারকে জানালেন, তিনি নিজেও এই ঘুষ গ্রহণ কাজের সাথে জড়িত থাকলেন, তারও দণ্ড 164। অর্থাৎ 162 এবং 163 যিনি সাহায্য সহযোগিতা করলেন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 164। 161 কখন দিতে পারবেন? সরাসরি ঘুষ গ্রহণ করলে তখন দেয়া যাবে। এছাড়া কারো মাধ্যমে যখন কেউ ঘুষ গ্রহণ করবে, তিনিও সহায়তা করলেন কিনা। 162, 63 কাজে সাহায্য সহযোগিতা কিভাবে করে? ধরেন অন্য কোনো সরকারি কর্মচারী ইনভলভ নাই, তিনি তো আলটিমেটলি জানতে পারলেন, জেনে শুনে যদি কাজ করেন তাহলে তিনিও সহায়তাকারী হিসেবে 164 ধারায় দণ্ডিত হবেন। আচ্ছা, 165, আর যদি না জানেন সেক্ষেত্রে তো তার দণ্ড হবে না। ধরেন তার স্ত্রী টাকা নিয়েছে, জানে না, তিনি তিনি কিন্তু জানতেন না। আমরা জানি যে প্রত্যেকটা দণ্ডবিধিতে অপরাধ হতে গেলে কি থাকতে হবে? অভিপ্রায় থাকতে হবে। জানেই না যে তার স্ত্রী এত টাকা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি অপরাধী বলে গণ্য হবেন। আচ্ছা, 165টা দেখি একটু। 161 এবং দুঃখিত, 165 হলো সরকারি কর্মচারী কর্তৃক
টাকা পয়সা গ্রহণ না, অন্য কোনো কিছু মূল্যবান বস্তু বিনামূল্যে বা অপেক্ষাকৃত কম মূল্যে মূল্যবান বস্তু গ্রহণ 165। সরকারি কর্মচারী কর্তৃক অপেক্ষাকৃত কম মূল্যে বা বিনামূল্যে কি গ্রহণ, ঘুষ গ্রহণ। বা ধরেন কিরকম হলো ঘটনাটা, যে একটা চাকরি নিয়ে দিচ্ছে আমি, সমস্যা নাই, আপনার দোকানের সবচেয়ে ভালো যে এসিটা সেটা আমাকে বাসায় একটু লাগাই দিয়ে, এই যে অপেক্ষাকৃত কম মূল্যে কিছু নেয়া, টাকা কিছু দিল কিছু দিল না, তো কম মূল্যে নেয়া অথবা বিনামূল্যে নেয়া, এই ধারাকে বলা হয় উপহার বিরোধী ধারা। তাহলে 165 হলো উপহার বিরোধী ধারা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সরকারি কাজের বিনিময়ে তিনি তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অপেক্ষাকৃত কম মূল্যে অথবা বিনামূল্যে কোনো উপহার উপঢৌকন যে কোনো সামগ্রী গ্রহণ করেন, তাহলে তিনি 165 ধারা মোতাবেক দণ্ডিত হবেন, ঘুষ গ্রহণের দায়ে দণ্ডিত হবেন। এইবার আসেন, এই দুইটাই কিন্তু সরাসরি গ্রহণ হলো, তাই না? 161 165 এই দুই কাজের সহায়তা যে ব্যক্তি করলেন, এখানে সহায়তাকারী কে? যিনি ঘুষ দিলেন তিনিও সহায়তাকারী না? দেখেন, দুই রকমের সহায়তাকারী পাবেন এখানে। একটা হলো আমি ঘুষ নিলাম, আমাকে একজন দিল, তিনি একজন সহায়তাকারী। আরেকটা হলো আরেকজন ব্যক্তির মাধ্যমে ঘুষ নিলাম, তিনি সাহায্য করলো ঘুষ নিতে, তিনিও সহায়তাকারী, যেটা আমরা 62 63 পড়লাম। আচ্ছা, তাহলে এই 161 এবং 65 এই দুই কাজে যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, তিনি দণ্ডিত হবেন 165 ক। আর যদি কোনো ব্যক্তিকে চাপে ফেলে তার নিকট থেকে জোরপূর্বক ঘুষ গ্রহণ করা হয়, প্রলুব্ধ করা হয়, বাধ্য করা হয়, সেই ব্যক্তি রেহাই পাবেন বা তার দণ্ড হবে না 165 খ। এরপরের ধারাগুলো তো আরো সহজ। 166 কারো ক্ষতি করার উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্যকরণ, 167 অশুদ্ধ দলিল প্রণয়ন, 168 অন্য কোনো বেআইনি ব্যবসায় নিয়োজিত হওয়া, 169 নিলামে অংশগ্রহণ করা, 170 সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ, 171 পোশাক পরিধান করা, প্রতীক ধারণ করা। এগুলো তো আর বোঝার তেমন কিছু নাই, তাই না? আপনি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করলেন, এই 166 ধারা অনেক ব্যবহার হয়, অনেক বহুল ব্যবহৃত ধারা। অর্থাৎ কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে তিনি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইনানুগ ভাবে তার যে কাজটা করার কথা ছিল সেই কাজ যদি না করেন, তাহলে তিনি আইনের নির্দেশ অমান্য করেছেন বলে গণ্য হবেন। বুঝতে পারলাম? তাহলে কোনো ব্যক্তি তার কি করা উচিত ছিল? একজন লোক জিডি করতে আসছে, এফআইআর করতে আসছে, তাকে জিডি করে দেয়া বা এফআইআর করতে করে দেয়া, কিন্তু তার যাতে ক্ষতি হয় এই উদ্দেশ্যে তিনি কি করলেন? তার এই দায়িত্বটা পালন করলেন না, আইনের নির্দেশ অমান্য করলেন, 166 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। পাশাপাশি মিথ্যা দলিল হলো ডাকাতি মামলা, ঘটনা পরিপ্রেক্ষিতে ডাকাতি মামলা হয়, দস্যুতা মামলা রুজু করলেন, একটা অশুদ্ধ দলিল বা মিথ্যা দলিল প্রণয়ন করলেন, দণ্ড 167। তাহলে যে লোকটা বাদী ছিল তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিনা, এই ক্ষতির উদ্দেশ্যে যদি এই কাজগুলো হয় তখন কি হবে? 166 67। আর যদি উপকারার্থে হয় 217 18। কোন ব্যক্তির উপকারার্থে অর্থাৎ তাকে বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করলেন, তাকে ধরে নিয়ে আসা, গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করলেন না, অবশ্যই এগুলোর আলাদা ধারা আছে। অন্য সাহায্য, ধরেন একজন ব্যক্তি জিডি করতে আসলো, আপনি কি করলেন? অপরাধী ব্যক্তিকে, উদ্দেশ্যটা একই কাজ, শুধু মোটিভটা আলাদা। ওখানে উদ্দেশ্য হলো অপরাধী ব্যক্তিকে বাঁচানো, আপনাকে দেখতে পারি না, আপনার ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কাজ করলাম 166। অপরাধী ব্যক্তি যিনি লিয়াকত ভাইয়া, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তাকে বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করলাম 217। তাহলে ক্ষতি হলে 166 67, উপকারার্থে হলে 217 18। আচ্ছা, এরপরের ধারাটা 168। ডিএমপির রিপাত নামক কনস্টেবল, তিনি তার চাকরির পাশাপাশি থানার গেটের সামনে একটি কি করলেন? ফলের দোকান খুলে বসলেন, তিনি পেনাল কোডের কত ধারা মোতাবেক দণ্ডিত হবেন? 168 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। অর্থাৎ বেআইনি ভাবে সরকারি কর্মচারী কর্তৃক অন্য কোনো ব্যবসায় নিয়োজিত হওয়া। 169 আপনার দায়িত্ব হচ্ছে নিলামের ডিউটি করা, নিলামের সম্পদগুলো ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হওয়া যাবে না। কিন্তু আরেকজন কনস্টেবল সে কি করলো? নিলামে একটা মোটরসাইকেল ক্রয় করে ফেললো, সংশ্লিষ্ট ব্যক্তি 169 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এবার আসেন 170, সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ অথবা সরকারি কর্মচারীর পদাধিকার বলে এমন কোনো কাজ করার চেষ্টা করা, কোনো কাজ করিয়ে নেয়া যেটা আপনি সাধারণভাবে করার জন্য ক্ষমতা সম্পন্ন নন। একটু উদাহরণ পড়ি, দেখেন। আব্দুল সালাম একজন কাঠের ব্যবসায়ী, জমি জমা সংক্রান্ত বিষয়ে রিফাতের সঙ্গে কোর্টে তার একটি মামলা চলছিল। এরই ধারাবাহিকতায় আব্দুল সালাম নিজেকে পুলিশ সুপার দাবি করে এই মামলা প্রত্যাহার করার জন্য
কাকে চাপ দিল? রিফাতকে চাপ প্রয়োগ করলো। তাহলে আব্দুল সালাম 170 ধারা মোতাবেক সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করেছেন বলে গণ্য হবেন। বুঝতে পারলাম? মোবাইলে ফোন করে হুমকি দিচ্ছে, আমাকে চিনিস, আমি কত বড় অফিসার, আমার বিরুদ্ধে মামলা দায়ের করছিস, এখনই মামলা তুলে নে, এই যে এভাবে যে কথাগুলো বলে। তো সেই ব্যক্তি কি করলেন? সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করলেন, করে কোনো শুধুমাত্র ছদ্মবেশ ধারণ করলেই হয় না, কোনো কাজ করিয়ে নিয়ে ক্ষমতা প্রয়োগ করা। ধরেন একটা রাস্তা মেরামত হচ্ছে আপনার বাসার সামন দিয়ে, তো আপনি কি করলেন? কন্ট্রাক্টরদেরকে বললেন, আমি অমুকের এই হই, বা আমি সব নিজেই সরকারি কর্মচারী, আমার বাড়ির সামনটাও আপনাকে কি করে দিতে হবে? পাকা করে দিতে হবে। এই যে কাজ করিয়ে নেয়া, তখন আপনি 170 ধারা মোতাবেক ছদ্মবেশ ধারণের জন্য দণ্ডিত হবেন। একইভাবে এবার আবার পোশাক করে ফেলছেন, পোশাক পরেছেন অথবা প্রতীক ধারণ করলে তখন দণ্ড চলে যাবে 171 ধারা। পরের অংশে যাব আমরা। 10 অধ্যায় সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা। এই দেখেন আমরা সিআরপিসির কত ধারা পড়েছিলাম। সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী কি করতে পারবেন? অভিযোগ দায়ের করতে পারবেন। মামলা করবে কে? সংশ্লিষ্ট পুলিশ অফিসার। ফৌজদারি কার্যবিধির কত ধারা একটু লেখেন দেখি। মামলা দায়েরের পদ্ধতি কি? এই অপরাধগুলো পেয়েছি আজকে 172 থেকে শুরু করে 190 ধারা পর্যন্ত। সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা। ক্লাসে ঘুমাচ্ছেন নাকি আপনারা? প্রশ্নের উত্তর দেন না কেন? সরকারি কর্মচারীর নিকট থেকে, এই পীযূষ দাদা লেখেন। প্রশ্ন বোঝেন নাই কি বলছি? সরকারি কর্মচারীর কর্তৃত্ব, আমি কর্তৃত্ব সম্পন্ন, আমার কর্তৃত্ব অবমাননা করলেন, আমি আপনার বিরুদ্ধে কত ধারা মোতাবেক মামলা দায়ের করতে পারবো, অভিযোগ দায়ের করতে পারবো। এগুলো পড়িয়েছি, পড়ার সময় বারবার করে বলি, মন কোথায় থাকে? সরকারি কর্মচারীর নিকট থেকে সমন, বিজ্ঞপ্তি বা যে কোনো আদেশ, এগুলো যে কোনো আদেশ এড়ানোর উদ্দেশ্যে আত্মগোপন করা বা পলায়ন করার সাজা। ভাইয়া আপনাকে ধন্যবাদ। কেউ লিখলো না, মানে তাদের পড়ালেখা হয় না। 172 সরকারি কর্মচারী সমন জারি। 172 তো জিজ্ঞাসাই করিনি, যাইনি এখনো ওইদিকে। সিআরপিসির 172 জিজ্ঞেস করছি, সিআরপিসি দ্বারা এতক্ষণে লিখতেছেন। আরেকজনেরটা দেখে দেখে লিখতেছেন নাকি? মুশকিল হলো আপনাদেরকে সামনে দেখার বা ওইভাবে ইয়ে করার সুযোগ নাই, নাহলে সবাইকে একটা করে মাইর দিতাম। সরকারি কর্মচারীর নিকট থেকে আসেন, ক্লাসে যাই। 172 দ্বারাই বললো যে দেখেন সরকারি কর্মচারীর নিকট থেকে। তাহলে দেরি কেন করতেছেন মেসেজের উত্তর দিতে? ঘুমাচ্ছেন তাহলে, ঠিক। সমন, বিজ্ঞপ্তি, যে কোনো আদেশ, আদালতের যে কোনো আদেশ, সমন, বিজ্ঞপ্তি বা অন্য যে কোনো ব্যবস্থা এড়ানোর জন্য আত্মগোপন করা বা পলায়ন করার সাজা। 172। 173 মানে একটা সমন জারি করতে আসতেছে পুলিশ অফিসার, আপনি আগে থেকে জানতে পারলেন, আপনি পালিয়ে গেলেন, আত্মগোপন করলেন, যাতে করে কি করা না হয়, আপনাকে ধরে নিয়ে যেতে না পারে, মানে দুঃখিত, আপনাকে সমন জারি করতে না পারে, তখন আপনি পালিয়ে গেলেন। পলায়ন করা 172। 173 হচ্ছে যে কোনো একটা সমন ধরেন লটকিয়ে দিচ্ছে, এই সমন জারিতে বাধা সৃষ্টি করা, সরকারি কাজে বাধা দিলেন, সেটা হতে পারে নিজের প্রতি, হতে পারে অন্য কারো প্রতি, এই সমন জারিতে বাধা প্রদানের দণ্ড 173। 174 সরকারি কর্মচারী কর্তৃক কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি পাওয়ার পরেও সেটি অমান্য করার সাজা। এবার আসেন, নোটিশ জারি হয়ে গেল কিন্তু আপনি কি করলেন? একটু উদাহরণ পড়ি। কোনো ব্যক্তি আদালত কর্তৃক জেলা জজের নিকট থেকে হাজির হওয়ার জন্য একটি সমন পেলেন। সমন পাওয়ার সুনির্ধারিত সময় পর, সমন পাওয়ার পরও তিনি নির্দিষ্ট সময় সেখানে অনুপস্থিত থাকলেন। মুখটা দেখলে এতই লজ্জা, আপনাদের ভিডিওতে আসতে আপনাদের এতই সংকোচ, আমি বুঝি না। আমি মেয়ে টিচার জন্য কি আপনারা এই সংকোচ বোধ করেন কিনা? শিক্ষক শিক্ষক, মেয়ে হিসেবে ট্রিট করবেন না। বুঝতে পারছেন? এটা খুবই অন্যায়, অন্যায় না? ম্যাডামদের কাছে পড়েছেন না ছোটবেলায়? সবাই তো বলে যে মেয়েরা পড়াতে পারে না, আমার ধারণা মেয়েরা অনেক ভালো পড়ায়, মনোযোগের সাথে পড়ায়। বুঝতে পারছেন? আমার গলাটা সমস্যা দেখে অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছা করে বা কথা বলতে গিয়ে আটকে যায়, অনেক সমস্যা হয়। এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সরকারি কর্মচারীর নিকট থেকে সমন, আচ্ছা উদাহরণটা পড়তেছিলাম। কোন ব্যক্তি আদালতের নিকট থেকে জেলা জজের নিকটে হাজির হওয়ার জন্য একটা সমন পেলেন, পাওয়ার পরেও কি করলেন? সুনির্ধারিত সময়ে অনুপস্থিত থাকলেন, অথবা তিনি এই সমনটা অমান্য করলেন, তিনি উপস্থিত হলেন না। আচ্ছা, সমনের তারিখ থাকে না? সুনির্ধারিত একটা তারিখ থাকে, তো এই তারিখের মধ্যে কি করেন? তিনি যদি হাজির না হন, তাহলে আদিষ্ট হওয়ার পরে ওই ব্যক্তি কি হলেন না? সমনটা মান্য করলেন না। এভাবে সমন জারি যদি অমান্য করেন 174 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 174
আচ্ছা, 175 দেখবো, সরকারি কর্মচারীর নিকটে দলিল দাখিলের জন্য আইনত বাধ্য হওয়া সত্ত্বেও দলিল দাখিল না করা, ইচ্ছাকৃতভাবে দলিল পেশ না করা। আচ্ছা, এই যে 94 ধারা পড়ি না আমরা, দেখেন 94 ধারায় কি পড়ি আমরা, আদালত অথবা সরকারি কর্মচারী মামলা সংশ্লিষ্ট তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো দলিল পত্র দাখিলের জন্য কোনো ব্যক্তির প্রতি লিখিতভাবে আদেশ দিতে পারেন, যেটাকে আমরা সমন বলে জানি। তো সরকারি কর্মচারী এই দলিল পেশ করার জন্য আইনত বাধ্য হওয়ার সত্ত্বেও যদি কি করেন, দলিলটা সরবরাহ না করেন, সংশ্লিষ্ট ব্যক্তি 175 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 76 ধারা দেখেন, 76 ধারায় 3 রকমের কথা বলা, অপরাধের কথা বলা হয়েছে। যদি যে কোনো তথ্য দেওয়ার জন্য আপনি বাধ্য ছিলেন, নোটিশ দেওয়ার জন্য বাধ্য ছিলেন, নোটিশ দেননি, 44-45 ধারার বিধান লঙ্ঘন করেছেন, ফৌজদারি কার্যবিধির সাথে এই ধারাগুলো রিলেটেড। 44-45 ধারা মোতাবেক আপনি আইনত যে কোনো অপরাধ সংগঠন হলে, আমলযোগ্য অপরাধ সংগঠন হলে সংবাদ দেওয়ার জন্য বাধ্য ছিলেন। এই সংবাদ যদি না দেন, আবার যে ব্যক্তি 565 ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধির কথাগুলো ভালো করে রিসিভ করেন, ফৌজদারি কার্যবিধির 565 বিধান অনুযায়ী যার উপরে বিধিমালা প্রণয়ন করা হয়েছে, ঠিকানা অবগতকরণ করার জন্য বারবার করে বলা হয়েছে, এই ধরনের ব্যক্তি যদি কি করে, ঠিকানা অবগতকরণ না করে, এই বিধান যদি লঙ্ঘন করে, তাহলে 176-এ কি কি পেলাম একটু গুনবো। 3টা বিষয়, এগুলো যখন এমসিকিউ দেই তখনও লিখতে পারেন না, লিখিত তো আরোই পারেন না। 176 ধারায় 3টি বিষয়। 1 নম্বরে তথ্য বা নোটিশ যদি না দেন, দেখেন একদম স্পষ্ট করে লেখা আছে, তথ্য বা নোটিশ যদি কেউ না দেন, 44-45 ধারা অনুযায়ী বাধ্য ছিলেন তথ্য দেওয়ার জন্য, সেই তথ্যগুলো যদি না দেন। আর 565-3 ধারা অনুযায়ী রাইট, 565-3 বিধান যদি অমান্য করেন, বা তার উপরে যে বিধিমালা প্রণয়ন করা হয়েছিল এটা যদি তিনি অমান্য করে ওই তথ্যটা না দেন, অর্থাৎ ঠিকানা অবগত করার কথা ছিল কিন্তু কি করেন, না দেন, 565-3 হলো বিনা কারণে গ্রেপ্তার, কিন্তু বিধিমালাটা প্রণয়ন হবে মোট কথা 565 ধারা মোতাবেক। তো এই তথ্যগুলো না দিলেও দণ্ড। 176 ধারায় 177 ধারাটা দেখবো, অসত্য তথ্য সরবরাহ করা। সরকারি কর্মচারীকে আপনি একটা তথ্য দিচ্ছেন, আপনি জানেন যে আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন, তারপর আপনি সরকারি কর্মচারীকে কি করলেন, অসত্য তথ্য সরবরাহ করলেন। এই অসত্য তথ্য সরবরাহ করার দরুন, মিথ্যা তথ্য দেওয়ার দরুন 177 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 178 ধারা হলফ বা শপথ গ্রহণে অস্বীকার করা। দেখেন, শপথ গ্রহণ করতে আপনি যে আদালতে গেলেন, যে কোনো একটা বিবৃতি দিবেন, আদালত আপনাকে শপথ গ্রহণ করাতে পারে। আবার আমরা ফৌজদারি কার্যবিধি 200 ধারায় দেখি, ম্যাজিস্ট্রেট নিজে যখন বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন, তাদেরকে তিনি কি করাতে পারবেন, শপথ গ্রহণ করাতে পারবেন। তো আপনাকে শপথ গ্রহণ করার জন্য সরকারি কর্মচারী আদিষ্ট হয়ে বললো যে আপনি শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণে অস্বীকার, 178 ধারা। এখন আসেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, সরকারি কর্মচারী প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করেন, এই যে স্যারের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন, কত ধারায় দণ্ডিত হবেন? সরকারি কর্মচারী কর্তৃক যদি ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকটে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তাহলে 179 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে 178-এ কি হলো, শপথ নিল না, 179 কথা বলতেছে না, প্রশ্নের উত্তর দেন আপনাদের মতো। আবার এবার আসেন, যদিও তাকে দিয়ে কি করা হলো, বক্তব্য নেওয়া হলো, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলো, হতে পারে জব্দ তালিকায় স্বাক্ষর করতে অস্বীকার করলো, সাক্ষী থাকলো, ঘটনাস্থলে উপস্থিত থাকলো, কিন্তু যখন স্বাক্ষরের পালা আসলো তখন আর স্বাক্ষর করে না, 180 ধারা। এই এই জায়গা থেকে আলাদা করে পড়াই আমি, 78-এর পর থেকে। শপথ গ্রহণে অস্বীকার 78, প্রশ্নের উত্তর দানে অস্বীকার, অবশ্যই আদালতের যদি আদালত অবমাননা তো হবেই। আপনারা 195 ধারায় এই ধারাগুলো পড়ছেন না, তখন ওই আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিবে। 195-এর ভিতরে এগুলো সব দেয়া আছে। আদালত অবমাননা তখন হবে যখন আদালতের কার্যক্রম হবে। হ্যাঁ, ধরেন মিথ্যা সাক্ষ্য দান বা এই ধরনের যে অপরাধগুলো আছে, পরে আমরা 191-এর পরে যেগুলো পাবো সেগুলো, আপনি জাল দলিল দাখিল করলেন আদালতে, আদালতে আপনি ভুয়া দলিল উত্থাপন করলেন, তখন এই এই অপরাধগুলো আবার সংশ্লিষ্ট আদালত অভিযোগ দায়ের করতে পারবে। আসেন, যেখানে ছিলাম, 178 শপথ গ্রহণে অস্বীকার, 179 উত্তর দিতে অস্বীকার, 180 স্বাক্ষরে অস্বীকার, বিবৃতি দানে অস্বীকার। এবার আসেন, যদিও শপথ গ্রহণ করলো, তারপর কি করলো, শপথ গ্রহণ করে তিনি আইনত সত্য তথ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি মিথ্যা তথ্য দিলেন বা মিথ্যা বলে বিশ্বাস করেন এমন তথ্য দিলেন। তাহলে এখানে শপথ সম্পন্ন হয়েছে, কি কি তথ্য দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে। 181, 182 অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগের ব্যাপারে মিথ্যা তথ্য দেয়া, 182। রিপন মাহমুদ নামক পুলিশের সাব ইন্সপেক্টরকে রেবেকা নামক একজন ব্যক্তি রাত 11টার সময় টেলিফোনে কল করে জানালেন যে
অমুক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য রয়েছে, আব্দুল সালাম নামক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য রয়েছে, তাহলে আব্দুল সালামকে হয়রানি করার উদ্দেশ্যে রিপন মাহমুদ নামক পুলিশ অফিসারকে মিথ্যা তথ্য প্রদান করলেন, সরকারি কর্মচারী ক্ষমতা প্রয়োগের ব্যাপারে মিথ্যা তথ্য প্রদান করলেন। রিপন মাহমুদ পুলিশ অফিসার তিনি ওসি স্যারকে ঘটনা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন। আব্দুল সালামের বাড়ি লন্ডভন্ড করে করা হলো, তল্লাশি করা হলো, কোনো মাদকদ্রব্য পাওয়া গেল না। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল? আমার ইন্টেনশন ছিল আমি পুলিশ নিয়ে যাব, ক্ষমতা দেখাবো, মিথ্যা তথ্য প্রদান করলাম। আমার দণ্ড কত? পেনাল কোডের 182 ধারা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইজি এগুলো। আচ্ছা, এরপরে আমরা যাবো 183, 84 লাগে না, আইনানুগ সম্পত্তি গ্রহণে বাধা, বিক্রয়ে বাধা, এগুলো বাদ দেন। 186 যাবো সরাসরি, 85ও দরকার নাই। নিলামে যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে ক্রয়ের জন্য ডাক দেন, নিলাম ক্রয়ের জন্য বাধা সৃষ্টি করেন। আচ্ছা, 186 সরকারি কাজে বাধা। সরকারি কাজে বাধা এই ধারাটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে একটু লেখেন দেখি। 186 ধারা আমরা কখন ব্যবহার করতে পারবো? সরকারি যে কাজ, সরকারি কোন কাজে বাধা? পুলিশের কাজে বাধা দানকারী ব্যক্তি কোন কাজে বাধা? 186 বলেন। সবার এইভাবে লিখলে কি হবে? একটা উদাহরণ দেন না, একটা উদাহরণ লেখেন। আপনি যখন দাঙ্গা দমন করছেন, তাই না, তখন আপনি যদি বাধাপ্রাপ্ত হন, আপনার আলাদা ধারা আছে না? 52 ধারা পড়লাম না আমরা গত ক্লাসে? সরকারি কারো কর্মচারী মানে পুলিশ অফিসার দাঙ্গা দমনকালে তাকে কি করা? দাঙ্গা দমনকালে আক্রমণকরণ, বাধা প্রদান করা, এরকম বহু বাধা দানের শাস্তি তো আছেই। তো কখন স্পেসিফিক 186 ধারাটা ব্যবহার করা যাবে? 186 ধারাটা হলো যে কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মনে করেন একজন ব্যক্তি বৈদ্যুতিক লাইন লাগানোর জন্য আসলেন, আপনি তাকে বাধা সৃষ্টি করলেন, তার কাজে বাধা সৃষ্টি করলেন। যে কারো কাজে, আপনি প্রথমে সবার লিখেছিলেন কিনা কিন্তু আমি স্পষ্ট জানতে চাইলাম স্পেসিফিক ভাবে। যেমন হচ্ছে সরকারি কর্মচারী যে কোনো কাজ করতে আসলো, ভূমি রাজস্ব বিভাগের লোকজন তারা জমি মাপার জন্য চলে আসলো, আপনি বাধা দিলেন। অর্থাৎ অন্যান্য সরকারি কাজ তো শুধু আমরাই করি এমন নয়, তাই অন্যান্য যে কোনো কাজগুলো যেগুলো অন্যান্য সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত হবে, এই কাজে বাধা দিলেও আপনি 186 ধারা ব্যবহার করতে পারবেন। পুলিশের কাজে বাধা দিলে সংশ্লিষ্ট ধারার যদি স্পেসিফিক অপরাধ থাকে, দণ্ডের সুনির্ধারিত ব্যবস্থা থাকে, সেই ধারায় দণ্ডিত হবে, না হলে 186 ধারায় দণ্ড দেওয়া যাবে। আচ্ছা, ফিজিক্যালি বাধা দিতে হবে। হ্যাঁ, এখানে বলেছে দেখেন, সরকারি কাজে বাধা বলতে দৈহিক বাধাকে বোঝায়, অপ্রত্যক্ষ বাধা এর অন্তর্ভুক্ত নয়। সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনকালে তাকে বাধা দেওয়া অপরাধ। যে কাজ সরকারি কর্তব্যের মধ্যে পড়ে না সেটাতে বাধা দেওয়া অপরাধ বলে গণ্য হবে না। বুঝতে পারলাম? তাহলে উনি সরকারি দায়িত্ব পালন করতে হবে, আসামি তাকে বাধা প্রদান করবে, এই বাধা প্রদানটা শারীরিক হবে এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী হবেন। যদি আসে যে এই ধারাগুলো হঠাৎ করে যে কোনো একটা ধারা যে কোনো জায়গা থেকে দিল, দিয়ে বললো এই ধারার অভিযোগ প্রতিষ্ঠা করার জন্য কোন কোন তথ্যগুলো থাকা দরকার, ধরেন বিচারকের কার্য অপরাধ নয়, এই ধারার তথ্যগুলো প্রমাণের জন্য কি কি যুক্তি থাকা দরকার, এরকম যে কোনো ধারা থেকে যদি প্রশ্ন দেয়, ওই ধারাটার ভেতরের কথাগুলো শুধু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। লিখবেন যে ওই ব্যক্তি বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যে ব্যক্তির বিচার করছেন বা যে অপরাধের বিচার করছেন সেটা তার এখতিয়ারের মধ্যে থাকতে হবে, আবার ওই সময় তাকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং তিনি সৎ বিশ্বাসে বিশ্বাস করবেন তার যে রায় বা আদেশ সেটা অবশ্যই আইনানুগ হয়েছে। এইরকম 4টা শর্ত দিয়ে দিবেন যে কোনো ধারা থেকে। ধরেন বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, বা কোন কোন গুণাবলী বা কোন কোন তথ্য থাকলে আপনি ওই ব্যক্তিদেরকে বেআইনি সমাবেশের জন্য দণ্ডদান করতে পারবেন। লিখবেন প্রত্যেকের সাধারণ উদ্দেশ্য একই রকম হবে, ব্যক্তি 5 বা ততোধিক ব্যক্তি হবে, সরকারি কর্মচারীকে ভয় ভীতি বা বল প্রয়োগ করতে হবে। এই সমস্ত শর্ত পালন করলে তবেই তাদেরকে এই ধারার আওতাভুক্ত করা যাবে। যে কোনো ধারা দিলে আপনি ওই ধারার ভেতরে যে বৈশিষ্ট্যগুলো, প্রশ্ন কি রকম হতে পারে, ধরেন একটা যে কোনো কিছু দিল যে সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণের জন্য কোন কোন শর্তগুলো পালন করতে হয়, লিখবেন সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী হতে হবে, কোন সরকারি কাজ করার বিনিময়ে অথবা বিরত থাকার বিনিময়ে ঘুষ গ্রহণ সম্পন্ন হবে, যে ব্যক্তির নিকট থেকে ঘুষ গ্রহণ করা হবে তিনি এই কাজ, কোন একটা কাজ তার কাছ নিকট থেকে করিয়ে নিবেন, আর এই যে ঘুষ গ্রহণ হবে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো টাকা পয়সা তিনি বা অন্য কোনো কিছু গ্রহণ করবেন। বুঝতে পারলাম? এরকম যদি দেয় যে শর্ত কি,
কোন কোন সত্যের উপরে প্রতিষ্ঠিত? প্রশ্ন দেখে ভয় পাবেন না, সব ওর ভেতরেই থাকবে, জানা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, 187 দেখেন, 187 আমরা বহুবার পড়েছি, 103 ধারার সাথেও আমরা পড়ে এসেছি সিআরপিসি 187। সাহায্য দানের জন্য আপনি 42 ধারায় পড়েছি, আইনত বাধ্য হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি সাহায্য প্রদান না করেন 42 187 যদি দণ্ডিত হবে। 42-এ সাহায্য না করলে 103-এ যে ব্যক্তিকে ডাকা হলো সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য না আসলেও 187 ধারায় দণ্ডিত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি সরকারি কর্মচারী কর্তৃক সাহায্য দানের জন্য আদিষ্ট হওয়ার পরেও যদি সাহায্য প্রদান না করেন 187 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 188 দেখবো, সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্যকরণ। জারিকৃত মানে যে আদেশগুলো জারি হয়, যেগুলোর সাথে জারি ভাষাটা ব্যবহার হয়, এর সহজ বুদ্ধি দেখেন। 144 ধারা কি হয়? জারি হয়। সমন কি হয়? জারি হয়। তো এই যে জারিকৃত, সমন জারির জন্য আলাদা দণ্ড আছে, যেহেতু আত্মগোপন করলে, পলায়ন করলে সমনটা কিন্তু আবার এখানে আসবে না। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে জারিকৃত আদেশ অমান্যকরণ। অন্যান্য যে আদেশগুলো থাকলো, এই আদেশগুলো যদি কোনো সরকারি কর্মচারী জারি করে, বিশেষ করে 144-45 ধারাকে ফোকাস করা হয়েছে এই ধারায়, কোনো মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা অথবা দাঙ্গা হাঙ্গামা, মারামারি ঘটতে পারে, এইরকম পরিস্থিতিতে যদি কোনো আদেশ জারি করা হয় এবং এই আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে 144 ধারা ভেঙে প্রবেশ করে 188 ধারা মোতাবেক দণ্ডিত হবে। বুঝতে পারলাম? আচ্ছা, 179 সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি, আর 189, দুঃখিত, 189 হলো সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি। আপনি একজন সরকারি কর্মচারী, নাসরিন নামক একজন অসহায় নারী আপনার কাছে গেল, গিয়ে বলল আমার একটা এই ঘটনা ঘটেছে, আমার বাড়িতে জমি জমার মামলা, আমার বাড়িতে কি হয়েছে, ডাকাত পড়েছে, এই এতজন লোক ডাকাতি করেছে, কি করেন? মামলা রুজু করেন। আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তো আপনি আপনি কি মামলা নিবেন তার আগে আপনাকে ফোন দিয়ে হুমকি প্রদান করলো যে আপনি যদি এই মামলা নেন তাহলে আপনাকে কি করা হবে, আপনার চাকরি খেয়ে ফেলবো, চেয়ার থাকবে না, এই সেই। হয় না এগুলো? এগুলো কিন্তু হয় অহরহ। এই যে সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি প্রদান করলে, যে ব্যক্তি হুমকি প্রদান করলেন 89 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এবার আসেন, নাসরিনকে ফোন করছি, ফোন করে বলছি আপনার এত বড় সাহস, আপনি থানায় গেছেন, একটা ঘর ভাঙছি, পছন্দ হয়নি না, দাঁড়ান আপনি বাকি ঘর ভাঙার ব্যবস্থা করতেছি। এই যে কোনো ব্যক্তি যাতে সরকারি কর্মচারীর নিকট থেকে নিরাপত্তা বিধানার্থে অভিযোগ করতে না পারে, এই জন্য তাকে কি করা, ভয়ভীতি হুমকি প্রদর্শন করা 190 ধারা। তাহলে 189 ছিল সরকারি কর্মচারীকে ভয় দেখানো, আর 190 হলো ভিকটিমকে ভয় দেখানো। সোজা কথা যদি বলি তাহলে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন বা ক্ষতির ভীতি প্রদর্শন। একটু পড়ি, খেয়াল করেন। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির বিরুদ্ধে, এভাবে পড়লে কষ্ট হয় তাই না, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির বিরুদ্ধে নিরাপত্তা প্রদান করবেন এমন সরকারি কর্মচারীর নিকটে আইনানুগ আবেদন করা থেকে বিরত রাখা, এফআইআর রুজুই করতে দিচ্ছে না, বিরত থাকা বা নিবৃত করার জন্য প্রলুব্ধ করার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে। লোভ দেখাতেও পারে যে আপনার থানায় মামলা করার দরকার নেই, এত টাকা দিচ্ছে, আসেন। ভয়ভীতি, ক্ষতির ভীতি প্রদর্শন করে, আপনার ক্ষতি করে ফেলবো, বাচ্চা দেখি পরের দিন কিভাবে স্কুলে যায়, এই সমস্ত ভয়ভীতি প্রদর্শন করে কি করে, নিরাপত্তা বিধানের জন্য আইনানুগ ক্ষমতা প্রদত্ত, যিনি অনুরূপ নিরাপত্তা বিধানে এমন ভীতি প্রদর্শন করেন, যিনি অনুরূপ নিরাপত্তা বিধানের জন্য বা নিরাপত্তা বিধানের ব্যবস্থার জন্য আইনানুগভাবে ক্ষমতা প্রদত্ত হয়েছেন, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে। আচ্ছা, এটা কিন্তু কি 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 হতে পারে দেখেন, নিরাপত্তা বিধানার্থে সরকারি কর্মচারীর নিকটে আবেদন করা থেকে বিরত করার জন্য ব্যক্তি বিশেষকে প্রলুব্ধ করার ক্ষতি উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন। তাহলে যাতে সরকারি কর্মচারীর নিকট থেকে কি নিতে না পারে, কোনো নিরাপত্তা নিতে না পারে, আবেদন করতে না পারে, এই জন্য কোনো ব্যক্তিকে লোভও দেখাতে পারে, আবার ক্ষতির ভীতিও প্রদর্শন করতে পারে। 190 ধারা। এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, 191 থেকে পরের যে ধারাগুলো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এগুলাও কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ধারা সিআরপিসির সাথে রিলেটেড, তাই না? যে কোনো ধারা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। আসেন আমরা দেখি কি কি পড়লাম। 161 থেকে পড়লাম ঘুষ গ্রহণ। সরকারি কর্মচারী যদি তার যে বৈধ পারিশ্রমিক বা সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যে তিনি বৈধ পারিশ্রমিক পান, এটা ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করেন, তাহলে তিনি ঘুষ গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। সংজ্ঞা পাশাপাশি 161 ধারাতেই সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ডের ব্যবস্থা। 162 দূরের লোক, দূরের ব্যক্তি কর্তৃক সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য ঘুষ গ্রহণ। 162। 163 কাছের ব্যক্তি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য যদি ঘুষ গ্রহণ করেন।
63, 162, 63 সহায়তা, 164, 165 হচ্ছে উপহার বিরোধী ধারা বা মূল্যবান কোনো কিছু গ্রহণ, অর্থাৎ সরাসরি অর্থ বা অন্য কোনো কিছু না নিয়ে কম মূল্যে যে ব্যক্তি আপনার নিকটে কি মোকদ্দমা সংশ্লিষ্ট কোনো কাজের দরুন যে ব্যক্তি আপনার নিকটে বাধা রয়েছে, মনে করেন আপনার একটা মামলা আমি তদন্ত করছি, তাহলে আপনি আমার কাছে দায়বদ্ধ আছেন কিনা, এরকম সম্পর্কযুক্ত ব্যক্তির সাথে কি করা, তাকে ব্ল্যাকমেইল করে তার নিকট থেকে মূল্যবান বস্তু গ্রহণ করা। 165, 65তে সহায়তা, 165 ক। আর যদি জোর করে বাধ্য করে বশ করে আপনি টাকা পয়সা নিয়ে থাকেন, দণ্ড রেহাই পাবে তিনি। 165 খ। 166 আইনের নির্দেশ অমান্যকরণ ক্ষতির উদ্দেশ্যে উপকারার্থে হলে 217, অশুদ্ধ দলিল প্রণয়ন উপকারার্থে হলে 218, ক্ষতি হলে 167। 168 চাকরি বাকরি করতেছেন, বেতনে পোষাচ্ছে না, অটো চালাচ্ছেন, পাশাপাশি অন্য কোনো বেআইনি ব্যবসায় নিয়োজিত হলেন, দণ্ড 100। মানে বেআইনি ব্যবসা না, ব্যবসাটা আপনার আইনি ছিল, কিন্তু আপনি বেআইনি ভাবে, আপনার রুলস নাই যে আপনি পাশাপাশি ব্যবসা করতে পারবেন, আপনি ব্যবসায় নিয়োজিত হলেন। 168 সরকারি কর্মচারী কর্তৃক ব্যবসায় নিয়োজিত হওয়া। আচ্ছা, এরপরে সরকারি কর্মচারী কর্তৃক বেআইনি ভাবে সম্পত্তি ক্রয়। 169 যে কোনো সম্পত্তি যদি ক্রয় করেন, সরকারি সম্পত্তি নিলামে অংশগ্রহণ করেন, এগুলোর দণ্ড 169। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে যদি কোনো কাজ করিয়ে নেন, ভয়ভীতি, এটা একটু পড়ি, সবাই খেয়াল করেন। বিশ্লেষণ 170 ধারা, এই ধারায় সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে আসল সরকারি কর্মচারীর কোনো কাজ যদি সম্পন্ন করে বা করার উদ্যোগ গ্রহণ করে, সংশ্লিষ্ট ব্যক্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। সরকারি কর্মচারী রূপ ধারণ করে প্রতারণামূলক কাজে শাস্তির বিধান এই ধারায় বিধৃত রয়েছে। শুধু সরকারি কর্মচারী বলে নিজেকে জাহির করলে বা শুধু সরকারি কর্মচারী রূপে পরিচয় দিলে বা সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করলেই অপরাধ হয়ে যায় না, শাস্তিযোগ্য অপরাধ হয় না। যতক্ষণ না ওই ব্যক্তি সরকারি কর্মচারী রূপে কোনো কাজ করেন, করার উদ্যোগ করেন বা উদ্যোগ গ্রহণ করেন, তখনই এটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। বুঝতে পারলাম, আপনি শুধু ছদ্মবেশ ধারণ করলেন অপরাধ নয়, তবে আপনাকে এই ছদ্মবেশের সুযোগ নিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার উদ্যোগ, চেষ্টা, তখন কি হবে, এটি অপরাধ বলে গণ্য হবেন। সংশ্লিষ্ট ব্যক্তি 170 ধারায় দণ্ডিত হবেন। 171 প্রতীক ধারণ করা, পোশাক পরিধান করা। 172 থেকে শুরু হলো সরকারি কর্মচারীর যে আইনসঙ্গত কর্তৃত্ব, এগুলো অবমাননার দণ্ড। সমন জারি এড়ানোর উদ্দেশ্যে আত্মগোপন 72, সমন জারিতে বাধা সৃষ্টি 173, সমন জারি হয়েছে কিন্তু ঘোষণা পাওয়ার পরেও অমান্য করলেন 174। এই যে এইটাই বলেছিলাম যে 88-র সাথে এটা পার্থক্য, হ্যাঁ 88 কিন্তু দেওয়া যাবে না, সমন জারির ক্ষেত্রে হয় না, বাদ বাকি যে অন্যান্য আদেশগুলো সেগুলোর ক্ষেত্রে 188 ধারা দেওয়া যাবে। সরকারি কর্মচারীর নিকটে দলিল পেশ করার জন্য বাধ্য হওয়ার পরেও দলিল দাখিল না করা 175। 76 হচ্ছে সরকারি কর্মচারীকে 3 ধরনের তথ্য সরবরাহ না করা 176। 177 মিথ্যা তথ্য বা অসত্য তথ্য সরবরাহ করা। 178 সরকারি কর্মচারী শপথ গ্রহণ, এখান থেকে একটু আলাদা করে নেবেন, শপথ গ্রহণে অস্বীকার 178, উত্তর দিতে অস্বীকার 179, স্বাক্ষরে অস্বীকার 180। 181 সত্য তথ্য প্রকাশের জন্য বাধ্য হয়ে শপথ গ্রহণ পূর্বক মিথ্যা তথ্য প্রদান করা 182, নিজের অন্য কোনো সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারে মিথ্যা তথ্য প্রদান করা 182। 186 সরকারি কাজে বাধা 187, সরকারি কর্মচারীকে সাহায্য না করা 188, জারিকৃত আদেশ অমান্যকরণ 189, সরকারি কর্মচারীকে হুমকি 190, যে ব্যক্তি নিরাপত্তার জন্য সরকারি কর্মচারীর নিকটে গেলেন তাকে হুমকি অথবা অন্য কোনো ব্যক্তিকে হুমকি, যাতে তিনি কি করতে না পারেন, যাতে তিনি নিরাপত্তা বিধান করতে না পারেন, তাকে নিরাপত্তা বা তিনি আবেদন করতে না পারেন, এই জন্য কোনো ব্যক্তিকে বিরত রাখার জন্য হুমকি। ক্ষতি সাধনের হুমকি, অর্থাৎ ভিকটিমকে হুমকি একটাতে, একটাতে হলো সরাসরি ডিউটি অফিসারকে হুমকি, এরকম আর কি বলতে পারি। এই পর্যন্তই থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।